পাইন ঘেরা পাহাড়ের কোল আর কুয়াশার মায়াবী চাদরে মোড়ানো শিলং যেন উত্তর পূর্ব ভারতের এক সযত্নলালিত কবিতার পাণ্ডুলিপি, যাকে একসময় বিলেতি আদলের কারণে প্রাচ্যের স্কটল্যান্ড বলে অভিহিত করা হতো। এই শহরের প্রতিটা বাঁকানো রাস্তা আর খাড়া ঢালগুলো ইতিহাসের ঘ্রাণ আর পাহাড়ি পাইন গাছের সুবাসে মম করে, যেখানে রবীন্দ্র স্মৃতিবিজড়িত জিত ভূমি বা উমশাইপি নদীর স্রোত আজও যেন কোনো ধ্রুপদী সাহিত্যের পাতা থেকে উঠে আসা সুর। ওয়ার্ডস লেকের নীল জলরাশি যখন তার ওপর ঝুঁকে থাকা চেরি ব্লসমের গোলাপি পাপড়িগুলোকে আলতো করে ছুঁয়ে যায়, তখন এক নিমিষেই হৃদয় এক প্রশান্ত বিষণ্ণতা আর পরম বিস্ময়ের জন্ম হয়। শিলং কেবল এক শৈলশহর নয়, এটা খাসি সংস্কৃতির আভিজাত্য, স্থানীয় বাজারের ব্যস্ততা আর ল্যাটিয়াম ক্যানিয়নের অসীম শূন্যতার এক অদ্ভুত সংমিশ্রণ, যেখানে মেঘেরা আকাশের নীল ছেড়ে মানুষের জানলার পাশে এসে ভিড় করে এবং বৃষ্টির প্রত্যেক ফোঁটা যেন কোনো এক না বলা প্রেমের গল্প শুনিয়ে যায়। নোবেলজয়ী রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্যকর্মে শিলং এক বিশেষ মায়াবী স্থান দখল করে আছে। এই পাহাড়ি শহর কেবল তার ভ্রমণের জায়গা ছিল না, বরং তার সৃজনশীল সত্তার এক গভীর অনুপ্রেরণা ছিল। রবীন্দ্রনাথের অন্যতম শ্রেষ্ঠ রোমান্টিক উপন্যাস শেষের কবিতার প্রেক্ষাপট মূলত এই শিলং শহর। উপন্যাসের প্রধান চরিত্র অমিত এবং লাবণ্যর প্রথম দেখা হয়েছিল শিলংয়ের খাড়া পাহাড়ি রাস্তায়। শিলংয়ের কুয়াশাচ্ছন্ন পাইন বন, ঝর্ণা আর মেঘেদের আনাগোনা উপন্যাসের প্রত্যেক পাতায় এক অতীন্দ্রিয় আবহ তৈরি করেছে। অমিতের কাব্যিক সংলাপ আর লাবণ্যর ধীরস্থির ব্যক্তিত্ব যেন শিলংয়ের প্রকৃতিরই প্রতিফলন। কবিগুরুর কালজয়ী নাটক রক্তকরবীর খসড়াও তিনি লিখেছিলেন শিলংয়ের শৈলবাসে থাকাকালীন। শিলংয়ের খাসি পাহাড়ের সৌন্দর্য এবং খনি অঞ্চলের জীবনযাত্রা এই নাটকের রূপক তৈরিতে তাকে প্রভাবিত করেছিল বলে মনে করা হয়। হতে পারে মেঘের কোলে রোদ হেসেছে গানের ছত্রগুলোও হয়তো মেঘালয়ের মেঘ বৃষ্টির খেলা দেখে তিনি লিখেছিলেন। শিলংয়ের কোল ঘেঁষে অবস্থিত লাইটলাম ক্যানিয়ন যেন প্রকৃতির এক আদিম ও অকৃত্রিম মহাকাব্য, যেখানে পাহাড়ের খাঁজগুলো মাটির গভীর অতলান্তে মিশে গিয়ে এক রোমাঞ্চকর শূন্যতার জন্ম দিয়েছে। লাইটলাম শব্দের অর্থ হল পৃথিবীর শেষ প্রান্ত, আর এই শৈলশিখরে দাঁড়ালে মনে হয় যেন বাস্তবের সীমানা ছাড়িয়ে কোনো এক মেঘবতী দেশের প্রবেশদ্বারে এসে দাঁড়িয়েছি। দিগন্ত বিস্তৃত সবুজ উপত্যকার বুক চিরে চলে যাওয়া সরু পাহাড়ি পথগুলো যখন কুয়াশার চাদরে ঢাকা পড়ে, তখন এক অপার্থিব নিস্তব্ধতা চারপাশ গ্রাস করে। কেবল নিচ থেকে ভেসে আসা ঝর্ণার কলতান আর নাম না জানা পাহাড়ি পাখির ডাক সেই নীরবতায় সুরের জাল বনে।
পাহাড়ের খাড়া ঢাল বেয়ে নিচে নেমে যাওয়া সিঁড়িগুলো যেন কোনো এক হারানো জনপদের গল্প বলে, যেখানে রোদ ছায়ার খেলা আর মেঘেদের অবাধ বিচরণে প্রকৃতির ক্যানভাস প্রতি মুহূর্তে পাল্টে যায়। লাইটলাম কেবল এক গিরিখাত নয়, এটা হলো আকাশের নীল আর পাহাড়ের সবুজের গভীর আলিঙ্গন, যা মানুষের ক্ষুদ্রতাকে মনে করিয়ে দেয় আর আত্মাকে দিয়ে যায় এক সীমাহীন মুক্তির স্বাদ। লাইটলাম ক্যানিয়নের সেই বিখ্যাত সিঁড়ি দিয়ে নিচে নামার অভিজ্ঞতা কেবল শারীরিক কসরত নয়, বরং এক পাহাড়ি লোকগাথার গভীরে প্রবেশ করার মতো রোমাঞ্চকর পদযাত্রা। লাইটলামের চূড়া থেকে যখন নিচে স্মিট গ্রামের দিকে তাকানো যায়, তখন মনে হয় এই পথ এক গভীর সবুজ পাতালের দিকে ধাবিত হচ্ছে। এই সিঁড়িগুলো আধুনিক কোনো কংক্রিটের কারুকার্য নয়, বরং পাহাড়ের গায়ে খোদাই করা পাথর আর স্থানীয়দের শ্রমে তৈরি এক দুর্গম পথ। নামার সময় মেঘেরা চারপাশে এসে ভিড় করে, কখনো সামনের পথ কুয়াশায় একদম ঢেকে যায়, আবার পরমুহূর্তেই সূর্যের আলোয় উদ্ভাসিত হয়ে ওঠে নিচের উপত্যকা। নামার সময় দেখা যায় স্থানীয় খাসি গ্রামবাসীদের, যারা পিঠে বিশাল ঝুড়ি বেঁধে পাহাড়ের ঢাল বেয়ে অনায়াসে উঠে আসছে। এই গ্রামগুলোতে যাওয়ার কোনো সড়কপথ নেই, তাই দৈনন্দিন রসদ থেকে শুরু করে চাষের ফসল সবই এই সিঁড়ি দিয়েই বহন করা হয়। সিঁড়ি দিয়ে নিচে নামার পর দেখা পাওয়া যাবে এক নিভৃত জনপদের, যেখানে মনে হবে ঘরবাড়িগুলো যেন সময়ের আবর্তে থমকে আছে। পাহাড়ি ঝর্ণার শব্দ আর অর্কিডের সুবাসে ঘেরা এই গ্রাম আধুনিক পৃথিবীর কোলাহল থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন। মাওফ্লাং, যাকে মেঘালয়ের হৃৎপিণ্ডে স্পন্দিত এক সবুজ উপাসনালয় বললে অত্যুক্তি হয় না, প্রকৃতির আদিম ও পবিত্র নিস্তব্ধতায় ঘেরা এক অরণ্য সাম্রাজ্য। এখানে প্রত্যেক শতাব্দী প্রাচীন বৃক্ষ কেবল কাষ্ঠল দেহ নয়, বরং তারা খাসি জনজাতির লোকগাথা আর আধ্যাত্মিক বিশ্বাসের এক একজন নীরব প্রহরী। এই পবিত্র উপবন বা সেক্রেড গ্রোভের ভেতরে প্রবেশ করলে মনে হয় যেন সময় থমকে দাঁড়িয়েছে, যেখানে ফার্ন আর মশ ঢাকা প্রাচীন পাথরগুলো বুনো অর্কিডের সুবাসে মিলেমিশে এক রহস্যময় মায়ার জাল বনে। স্থানীয় বিশ্বাস অনুযায়ী এই বনের প্রত্যেক লতা পাতার সুরক্ষা দেন স্বয়ং ঈশ্বর, আর তাই এখান থেকে একটা মরা ডাল বা পাথরের টুকরো সরানোও নিষেধ। প্রকৃতির প্রতি এই নিঃশর্ত সমর্পণ মাওফ্লাংকে করে তুলেছে আধুনিক সভ্যতার মাঝে এক আদিম স্বর্গের অবশিষ্টাংশ। কুয়াশার চাদর যখন এই নিবিড় অরণ্যকে আলিঙ্গন করে, তখন বাতাসের শোষো শব্দে যেন পূর্বপুরুষদের কোনো প্রাচীন মন্ত্রধ্বনি অনুরণিত হয়, যা পর্যটকের মনে এক গভীর শ্রদ্ধা আর আধ্যাত্মিক শিহরণ জাগিয়ে তোলে। মাওফ্লাংয়ের এই পবিত্র উপবন বা সেক্রেড গ্রোভ নিয়ে প্রচলিত লোককাহিনী যেমন রোমাঞ্চকর, তেমনই শিক্ষণীয়। এই কাহিনী খাসি জনজাতির বিশ্বাস আর প্রকৃতির প্রতি তাদের অসীম শ্রদ্ধার এক অদ্ভুত মেলবন্ধন। স্থানীয় লোকগাথা অনুযায়ী এই অরণ্যের রক্ষাকর্তা হলেন লাসা ব্লের বা এক মহাশক্তিশালী দেবতা। বিশ্বাস করা হয় তিনি একটা বাঘের রূপ ধরে এই বনের সীমানা পাহারা দেন। এই বনের প্রধান নিয়ম হল এখান থেকে কেউ কোনো কিছুই বাইরে নিয়ে যেতে পারবে না, তা সে একটা মরা ডাল হোক বা একটা ছোট পাথর কিংবা একটা ঝরা পাতা। শোনা যায় অতীতে লোভ বশত বা ভুলবশত যারা এই বন থেকে কোনো ফল বা কাঠ বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে, তারা মারাত্মক অসুস্থ হয়ে পড়েছে কিংবা বনের সীমানা পার হওয়ার আগেই দিশেহারা হয়ে পথ হারিয়েছে। এমনকি কথিত আছে যে এই বনের কাঠ দিয়ে রান্না করার চেষ্টা করলে সেই রান্না কখনো সেদ্ধ হবে না। বনের প্রবেশপথেই সারিবদ্ধ কিছু বিশাল পাথর বা মনোলিথ দেখতে পাওয়া যায়। খাসি পুরোহিতরা প্রাচীনকালে এখানে পশুবলি দিয়ে বা বিশেষ আচার অনুষ্ঠানের মাধ্যমে দেবতাদের সাথে যোগাযোগ করতেন। যদি কোনো যুদ্ধের আগে বা কঠিন সময়ে এই বনে প্রার্থনা করা হতো এবং সেই প্রার্থনা গৃহীত হতো, তবে বিশ্বাস করা হতো যে অরণ্যের রক্ষাকর্তা সন্তুষ্ট হয়েছেন। আজও স্থানীয়রা বিশ্বাস করেন এই বনের বাস্তুসংস্থান রক্ষা করা মানে তাদের নিজেদের অস্তিত্ব রক্ষা করা। তাই বিজ্ঞানের চোখে যা বায়োডাইভার্সিটি কনজারভেশন, খাসি ঐতিহ্যে তা ধর্মীয় পবিত্রতা। এই বনের ভেতরে এমন কিছু গাছ আছে যা কয়েক বছরের পুরনো। সেখানে আছে মাংসাশী কলস উদ্ভিদ, দুর্লভ অর্কিড এবং এমন কিছু ঔষধি গাছ যা পৃথিবীর আর কোথাও পাওয়া যায় না। বনের ভেতরের স্তব্ধতা এতই গভীর যে নিজের হৃদস্পন্দনও স্পষ্ট শোনা যায়।
চেরাপুঞ্জি, যাকে স্থানীয়রা ভালোবেসে সোহরা বলে ডাকে, প্রকৃতির এক অবাধ্য জলরাশি আর ধূসর মেঘেদের চিরন্তন বাসরঘর। এখানে আকাশ যেন মাটির খুব কাছে নেমে আসে আর অবিরত বৃষ্টির ধারায় ধুয়ে যায় খাসি পাহাড়ের রুক্ষ পাথর ও উপত্যকার অতল গভীরতা। মেঘালয়ের এই উচ্চভূমিতে দাঁড়ালে দেখা যায় নোহকালিকাইয়ের মতো বিশালাকা জলপ্রপাতগুলো কিভাবে পাহাড়ের বুক চিরে রূপালী তরবারির মতো ঝাঁপিয়ে পড়ছে নীলকান্তমণি রঙের সরোবরে। চেরাপুঞ্জির বাতাস সবসময় ভেজা মাটির সোদা গন্ধে ভারী হয়ে থাকে, আর এখানকার আদিম অরণ্যের গভীরে শতবর্ষী রবার গাছের শেকড় দিয়ে বোনা লিভিং রুট ব্রিজগুলো মানুষের ধৈর্য আর প্রকৃতির মিতালির এক জীবন্ত মহাকাব্য। বর্ষার দিনে কুয়াশা যখন চারপাশকে এক মায়াবী অন্ধকারে ঢেকে দেয়, তখন মনে হয় চেরাপুঞ্জি কোনো মর্তের শহর নয়, বরং ধরিত্রীর চোখের জল আর হাসির এক অতীন্দ্রিয় ক্যানভাস, যেখানে প্রত্যেক বৃষ্টির ফোঁটা এক একটা অমর কবিতার জন্ম দেয়। চেরাপুঞ্জির ভূগর্ভস্থ এবং আকাশছোঁয়া প্রাকৃতিক বিস্ময়গুলো সত্যি সত্যিই যে কোনো মানুষকে মন্ত্রমুগ্ধ করবে। চেরাপুঞ্জির বিখ্যাত জলপ্রপাত ও গুহাগুলোর মধ্যে অন্যতম প্রধান আকর্ষণ সেভেন সিস্টার্স ফলস। পাহাড়ের এক বিশাল খাড়া দেওয়াল বেয়ে 7টা পৃথক ধারায় জলরাশি নিচে ঝাঁপিয়ে পড়ে বলে এর এমন নামকরণ হয়েছে। এই 7টা ধারা ভারতের উত্তর পূর্বাঞ্চলের 7 রাজ্য বা সেভেন সিস্টার্সের প্রতীক হিসেবে গণ্য করা হয়। বর্ষাকালে যখন মেঘেদের আড়াল থেকে এই জলপ্রপাত দৃশ্যমান হয়, তখন এর গর্জন আর চারপাশের কুয়াশার খেলা এক অপার্থিব দৃশ্যের অবতারণা করে। সূর্যাস্তের সময় জলপ্রপাতের গায়ে রঙের খেলা একে আরও মায়াবী করে তোলে। এখানকার আর এক জলপ্রপাতের নাম নোহকালিকাই জলপ্রপাত, যা ভারতের উচ্চতম জলপ্রপাতগুলোর মধ্যে একটা। পাহাড়ের একদম ওপর থেকে এক অবিচ্ছিন্ন ধারায় জল যখন নিচের ফিরোজা রঙের কুণ্ডে এসে পড়ে, তখন দূর থেকে একে এক রূপালী সুতোর মতো মনে হয়। এই জলপ্রপাতের সাথে জড়িয়ে আছে স্থানীয় খাসি সমাজের এক অত্যন্ত করুণ ও বিষাদময় লোককথা, যা শুনলে আজও মানুষের বুক কেঁপে ওঠে। নোহকালিকাই জলপ্রপাতের লোককথার গল্পটা যেমন সুন্দর, তেমনি হৃদয় বিদারক। নোহকালিকাই কথার অর্থ হল লিকাইয়ের ঝাঁপ। স্থানীয় খাসি লোকগাথা অনুযায়ী এই জলপ্রপাতের নামকরণ করা হয়েছে এক হতভাগী মায়ের নামানুসারে। বহু বছর আগে এই পাহাড়ের ওপরে এক গ্রামে লিকাই নামে এক নারী বাস করতেন। তার এক ছোট্ট কন্যা সন্তান ছিল, যাকে তিনি খুব ভালোবাসতেন। লিকাইয়ের স্বামী মারা যাওয়ার পর সংসারের প্রয়োজনে তিনি কুলির কাজ শুরু করেন। পরে সন্তানের ভবিষ্যতের কথা ভেবে তিনি দ্বিতীয়বার বিয়ে করেন। কিন্তু তার দ্বিতীয় স্বামী লিকাইয়ের সন্তানের প্রতি অত্যন্ত ঈর্ষান্বিত ছিলেন, কারণ লিকাই তার সমস্ত সময় ও ভালোবাসা কেবল মেয়েকেই দিতেন। একদিন লিকাই যখন কাজে বাইরে ছিলেন, তখন তার স্বামী ঈর্ষার বশবর্তী হয়ে শিশুটাকে হত্যা করেন এবং তার মাংস দিয়ে খাবার রান্না করেন। লিকাই কাজ থেকে ফিরে এসে ক্ষুধার্ত অবস্থায় সেই মাংস খেয়ে নেন। খাওয়ার পর যখন তিনি তার মেয়ের খোঁজ করেন, তখন কুঁড়ে ঘরের এক কোণে মেয়ের কাটা আঙুল পড়ে থাকতে দেখেন। নিজের অজান্তেই নিজের সন্তানের মাংস খেয়েছেন, এই ভয়ানক সত্য উপলব্ধি করার পর লিকাই প্রায় উন্মাদ হয়ে পাহাড়ের প্রান্ত দিয়ে দৌড়াতে থাকেন এবং শেষ পর্যন্ত জলপ্রপাতের খাড়া পাহাড় থেকে ঝাঁপ দিয়ে আত্মাহুতি দেন। সেই থেকে এই জলপ্রপাতের নাম হয়েছে নোহকালিকাই। নোহকালিকাইয়ের বিপরীতে আরোয়া গুহা আর এক রোমাঞ্চকর প্রাগৈতিহাসিক সাক্ষী। চেরাপুঞ্জির এই গুহা পর্যটকদের কাছে অত্যন্ত আকর্ষণীয়, কারণ সামুদ্রিক জীবাশ্ম গুহার চুনাপাথরের দেওয়ালে খালি চোখেই দেখা যায়, যেমন মাছের হাড় এবং সামুদ্রিক খোলসের জীবাশ্ম। এটা প্রমাণ করে যে লক্ষ লক্ষ বছর আগে এই মেঘালয় মালভূমি আসলে সমুদ্রের নিচে ছিল। এই গুহার ভেতরটা বেশ প্রশস্ত এবং এর ভেতর দিয়ে বয়ে যাওয়া ছোট ঝর্ণার শব্দ এক মায়াবী পরিবেশ তৈরি করে। চেরাপুঞ্জির মাটির নিচে লুকিয়ে আছে এক প্রাচীন ও রহস্যময় জগৎ। মোসমাই গুহা হল চুনাপাথরের তৈরি সেই রহস্যময় জগৎ ও এক প্রাকৃতিক গোলক ধাঁধা। গুহার ভেতরে ঢুকলে দেখা যায় প্রকৃতি কিভাবে হাজার হাজার বছর ধরে ক্যালসিয়াম কার্বনেটের স্তর জমিয়ে স্ট্যালাকটাইট এবং স্ট্যালাগমাইট তৈরি করেছে। ছাদ থেকে ঝুলে থাকা বা মেঝে থেকে উঠে আসা এই পাথরগুলো বিভিন্ন অদ্ভুত ও সুন্দর আকৃতি ধারণ করে আছে। গুহার ভেতরটা বেশ অন্ধকার এবং কোথাও কোথাও খুব সরু, যার ফলে এর ভেতর দিয়ে যাওয়াটা বেশ রোমাঞ্চকর।
মাওফলানলুর পশ্চিম খাসি পাহাড়ের উচ্চ ভূখণ্ডে অবস্থিত এক স্বপ্নালু মালভূমি, যাকে দেখলে মনে হয় বিধাতা বুঝি আপন হাতে পৃথিবীর সমস্ত প্রশান্তি এই ছোট্ট ভূখণ্ডে ঢেলে দিয়েছেন। সবুজ মখমলের মতো ঘাসে ঢাকা ছোট ছোট টিলা আর তাদের খাজে খাজে জমে থাকা টলটলে জলের সরোবরগুলো মাওফলানলুরকে এক অপার্থিব রূপ দান করেছে, যেখানে দাঁড়ালে দেখা যায় দিগন্তরেখা যেন মেঘেদের সাথে এক নিরন্তর মিতালিতে মগ্ন। ভোরের প্রথম আলো যখন পাহাড়ের গায়ে লেগে থাকা কুয়াশাকে ভেদ করে সরোবরের স্বচ্ছ নীল জলকে চুম্বন করে, তখন এক অদ্ভুত নিস্তব্ধতা চারপাশকে গ্রাস করে নেয়, যে নীরবতা কেবলমাত্র বাতাসের শোষো শব্দ আর দূর থেকে ভেসে আসা গবাদি পশুর ঘণ্টার ধ্বনিতে মাঝে মধ্যে ভেঙে যায়। আধুনিক সভ্যতার কোলাহলমুক্ত এই জনপদে রাত নামলে আকাশটা এতটাই স্বচ্ছ হয়ে ওঠে যে মনে হয় হাত বাড়ালেই বুঝি নক্ষত্রপুঞ্জকে ছোঁয়া যাবে। মাওফলানলুর কেবল একটা পর্যটন কেন্দ্র নয়, এটা হলো ক্লান্ত আত্মার এক পরম আশ্রয়, যেখানে প্রত্যেক শৈলশিখর এক একটা কবিতার স্তবক আর প্রত্যেক সরোবর যেন এক একটা শান্ত হৃদয়ের প্রতিফলন। মাওফলানলুরের সেই নিথর সরোবরে নৌকো করে ঘোরা এবং দিগন্তজোড়া পাহাড়ের চূড়া দেখার রোমাঞ্চকর অভিজ্ঞতা এক বিশেষ পাওনা। মাওফলানলুরের অন্যতম বৈশিষ্ট্য হল এর পাহাড়ের খাজে খাজে অবস্থিত প্রাকৃতিক ছোট ছোট লেক বা সরোবর। এখানকার সরোবরগুলো সাধারণত খুব শান্ত থাকে। একটা নৌকো নিয়ে জলের বুকে ভেসে বেড়ালে লেকের জলে চারপাশের সবুজ টিলাগুলোর প্রতিফলনের এক মায়াবী প্রতিচ্ছবি দেখা যাবে। বড় পর্যটন কেন্দ্রগুলোর মতো এখানে কোনো যান্ত্রিক কোলাহল নেই। নৌকো ভ্রমণ করার সময় কেবল দাঁড়ের শব্দ আর বাতাসের গুনগুন ছাড়া আর কিছুই কানে আসবে না, যা এক ধরনের ধ্যানমগ্নতার অনুভূতি দেয়। বড় শহর থেকে অনেক দূরে হওয়ায় এখানকার আকাশ অত্যন্ত স্বচ্ছ, ফলে রাতের বেলা এখানে টেলিস্কোপ ছাড়াই আকাশগঙ্গা বা মিল্কি ওয়ে স্পষ্ট দেখা যায়। যারা জ্যোতির্বিজ্ঞান বা অ্যাস্ট্রোফটোগ্রাফি পছন্দ করেন তাদের জন্য মাওফলানলুর এক স্বর্গ। ক্যাম্প ফায়ারের পাশে বসে আকাশের অগণিত নক্ষত্র দেখা এক অবিস্মরণীয় স্মৃতি হয়ে থাকবে। মাওফলানলুর যাওয়ার রাস্তা বেশ দুর্গম এবং খাড়া, যা এক ধরনের অ্যাডভেঞ্চারের অনুভূতি দেয়। এখানে থাকার জন্য খুব সীমিত সংখ্যক গেস্ট হাউস রয়েছে, যা মূলত স্থানীয়রাই পরিচালনা করেন, ফলে পর্যটকরা খাসি জনজাতির জীবনযাত্রা এবং তাদের আতিথেয়তা খুব কাছ থেকে অনুভব করতে পারেন।
নংখুনুম দ্বীপ মেঘালয়ের পশ্চিম খাসি পাহাড়ের নিভৃত হৃদয়ে স্পন্দিত এক পান্না সবুজ উপাখ্যান, যা এশিয়ার দ্বিতীয় বৃহত্তম নদীদ্বীপ হিসেবে প্রকৃতির এক আশ্চর্য মায়াজাল বুনে রেখেছে। কাইনাম আর নামফিয়া নদীর পলিমাখা আলিঙ্গনে জন্ম নেওয়া এই ভূখণ্ড যেন এক আদিম নির্জনতার স্বর্গোদ্যান, যেখানে ঘাসের গালচে মোড়া বিশাল প্রান্তর আর আকাশচুম্বী পাইন বন মিলেমিশে এক আধ্যাত্মিক স্তব্ধতার জন্ম দিয়েছে। দ্বীপের বালুকাময় তটরেখায় যখন স্বচ্ছ জলরাশি আছড়ে পড়ে, তখন মনে হয় পাহাড়ের বুকে কোনো এক সমুদ্র তার পথ হারিয়ে এখানে থিত হয়েছে। শিলং থেকে নংখুনুম যাওয়ার পথ অত্যন্ত সুন্দর। আঁকাবাঁকা পাহাড়ি রাস্তা, দুপাশে পাইন বন আর ছোট ছোট খাসি গ্রাম পার হয়ে গাড়ি যখন এই দ্বীপে পৌঁছয়, তখন মনে হয় পর্যটক সভ্যতার এক শেষ প্রান্তে এসে উপস্থিত হয়েছে। নংখুনুমের সবচেয়ে বড় বিস্ময় হল ওয়েনিয়া জলপ্রপাত, যার গর্জন আর ধোঁয়াটে জলকণা চারপাশের নিস্তব্ধতাকে এক অদ্ভুত বন্যতায় ভরিয়ে তোলে। আধুনিক কোলাহল থেকে যোজন দূরে অবস্থিত এই দ্বীপ যেন প্রকৃতির এক নিজস্ব ক্যানভাস, যেখানে নদীর শান্ত বহমানতা আর মেঘেদের ছায়া একাকার হয়ে পর্যটকদের আত্মাকে এক পরম মুক্তির স্বাদ দিয়ে যায়। নংখুনুম দ্বীপের নির্জনতা আর জলপ্রপাতের গর্জন, এই দুইয়ের বৈপরীত্যই একে মেঘালয়ের অন্য সব জায়গা থেকে আলাদা করে তুলেছে। নংখুনুম দ্বীপের এক প্রান্তে কাইনাম নদী হঠাৎ এক বিশাল খাদে ঝাঁপিয়ে পড়ে তৈরি হয়েছে ওয়েনিয়া জলপ্রপাত। এই জলপ্রপাত উচ্চতার চেয়েও তার জলের তোড় আর গর্জনের জন্য বেশি পরিচিত। জল পড়ার সময় যে ধোঁয়াটে কুয়াশার সৃষ্টি হয়, তা অনেক দূর থেকেও দেখা যায়। জলপ্রপাতের চারপাশের শিলাগুলো ক্ষয়ে গিয়ে এক অদ্ভুত জ্যামিতিক আকার ধারণ করেছে, যা ফটোগ্রাফারদের জন্য এক বিশেষ প্রাপ্তি। নংখুনুমের কাছেই অবস্থিত ল্যাংশিয়াং জলপ্রপাত ভারতের অন্যতম উচ্চ জলপ্রপাত। পাহাড়ের সবুজ ঢাল বেয়ে এটা যখন ধাপে ধাপে নেমে আসে, তখন দূর থেকে একে এক সাদা রেশমি ফিতের মতো মনে হয়। নদীর শান্ত বহমানতা আর এই বিশাল পতনের দৃশ্য এক অদ্ভুত বৈপরীত্য তৈরি করে। যারা ভিড়ভাট্টা এড়িয়ে প্রকৃতির একদম নিবিড় সান্নিধ্য চান, তাদের জন্য নংখুনুম দ্বীপে ক্যাম্পিং এক অবিস্মরণীয় অভিজ্ঞতা। নদীর তীরে তাঁবু খাটিয়ে রাত কাটালে মাথার ওপর দেখা যায় এক পরিষ্কার আকাশ, যা শহরের আলোয় সচরাচর পাওয়া যায় না। রাতের বেলা কেবল নদীর বয়ে চলার শব্দ ও ঝিঝি পোকার ডাক ছাড়া আর কোনো শব্দ থাকে না। ভোরে ঘুম ভাঙে কুয়াশার ঢাকা পাহাড় আর নদীর স্নিগ্ধ শীতলতায়।
ডাউকি, ভারত বাংলাদেশ সীমান্তের এক স্বচ্ছতোয়া বিস্ময়, যেখানে উমগট নদীর স্ফটিক স্বচ্ছ জলরাশি আকাশের নীলকে এক মায়াবী দর্পণে বন্দী করে রেখেছে। মেঘালয়ের পাহাড়ি ঢাল বেয়ে নেমে আসা এই নদী এতই নির্মল যে এর ওপর দিয়ে ভেসে চলা নৌকোগুলোকে দেখলে মনে হয় তারা যেন শূন্যে কোনো এক অদৃশ্য কাছের ওপর ভেসে আছে, আর নিচে নুড়িপাথরের রঙিন জগৎটা হাতের নাগালেই স্পন্দিত হচ্ছে। ডাউকির ঝুলন্ত সেতু যখন কুয়াশার চাদর ফুঁড়ে দুটো পাহাড়ের সেতুবন্ধন রচনা করে, তখন ওপারের সবুজ উপত্যকা আর খাসি পাহাড়ের নিস্তব্ধতা মিলেমিশে এক আন্তর্জাতিক মৈত্রীর সুর তৈরি করে। বর্ষার দিনে উমগটের দুপাশে রূপালী জলপ্রপাতগুলোর উদ্দাম নাচ আর শীতের রোদে স্থির জলের শান্ত গাম্ভীর্য সব মিলিয়ে ডাউকি যেন প্রকৃতির তুলিতে সযত্নে আঁকা এক জলছবি, যেখানে সময়ের চাকা থমকে গিয়ে কেবল জল ও পাহাড়ের এক শাশ্বত সংলাপের জন্ম দেয়। ডাউকির ঝুলন্ত সেতু এবং ওপার বাংলার সমান্তরাল ভূপ্রকৃতির মিলনস্থল সত্যিই এক অপূর্ব ভৌগোলিক ও সাংস্কৃতিক বৈচিত্র্যের সাক্ষী। এটা কেবল একটা সেতু নয়, বরং ব্রিটিশ আমলের এক অনন্য স্থাপত্যের নিদর্শন। 1932 সালে নির্মিত এই ঝুলন্ত সেতু উমগট নদীর দুপাশের খাসি ও জয়ন্তিয়া পাহাড়ের মধ্যে সংযোগ স্থাপন করেছে। সেতুর ওপর থেকে নিচে তাকালে নদীর সেই স্বচ্ছ নীল জলরাশি আর তাতে ভাসমান ডিঙ্গি নৌকোগুলোকে দেখলে মনে হয় যেন কোনো শিল্পী ক্যানভাসে একটা ছবি এঁকেছেন। এই সেতুর ওপর দিয়ে যাওয়ার সময় মৃদু কম্পন এক অদ্ভুত রোমাঞ্চের জন্ম দেয়, আর চারপাশের খাড়া পাহাড় ও ঘন সবুজ বনভূমি একে আরও মায়াবী করে তোলে। ডাউকি হল ভারতের অন্যতম সুন্দর সীমান্ত এলাকা। এখানে সীমান্তের কোনো কাঁটাতারের বেড়া নেই, বরং নদী আর পাহাড়ই এখানকার সীমারেখা টেনে দিয়েছে। ডাউকির উঁচু পাহাড় থেকে বাংলাদেশের দিকে তাকালে চোখের সামনে ভেসে উঠবে সিলেটের জাফলং এর বিস্তৃত সমভূমি। পাহাড়ের খাড়া ঢাল যেখানে শেষ হয়েছে, সেখান থেকেই শুরু হয়েছে সবুজে ঘেরা বাংলাদেশের সমভূমি। উমগট নদী যখন মেঘালয় থেকে বাংলাদেশে প্রবেশ করে, সেখানে এর নাম হয়ে যায় পিয়াইন নদী। শত শত নৌকো নিয়ে স্থানীয় মানুষদের নদী থেকে পাথর তোলার দৃশ্য এক অনন্য জীবন সংগ্রামের ছবি তুলে ধরে। উমগট নদীর জল এতই স্বচ্ছ যে ইদানিং এখানে স্নরকেলিং বেশ জনপ্রিয় হয়েছে। জলের নিচে থাকা নুড়িপাথর আর ছোট ছোট মাছগুলো খুব কাছ থেকে দেখার এক সুবর্ণ সুযোগ। এছাড়া ডাউকির শান্ত নদীর চরে রাত কাটানোর জন্যে ছোট ছোট ক্যাম্প বা তাঁবুর ব্যবস্থাও রয়েছে, যেখানে ঝিঝি পোকার ডাক আর নদীর কলতানের রোমান্সে এক মায়াবী রাত কাটানো যায়। ডাউকির কাছেই অবস্থিত রহস্যময় সনংপডেং গ্রাম, যা তার স্বচ্ছ জল আর অ্যাডভেঞ্চার স্পোর্টসের জন্য বিখ্যাত। গ্রামটা ডাউকি থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে অবস্থিত, যা বর্তমানে মেঘালয়ের অন্যতম প্রধান অ্যাডভেঞ্চার হাবে পরিণত হয়েছে। উমগট নদীর তীরে অবস্থিত এই গ্রাম তার আদিম সৌন্দর্য এবং স্বচ্ছ জলের জন্যে বিশ্বজুড়ে পর্যটকদের আকর্ষণ করে। সনংপডেং এর উমগট নদী ডাউকির চেয়েও বেশি শান্ত, এবং এখানে জলের স্বচ্ছতা আরও বেশি অনুভূত হয়। সনংপডেং একটা অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন গ্রাম। এখানকার খাসি জনজাতি অত্যন্ত অতিথি পরায়ণ এবং তারা পরিবেশ রক্ষার বিষয়ে অতিশয় সচেতন। গ্রামের ভেতর দিয়ে হেঁটে যাওয়ার সময় দেখতে পাওয়া যায় সুগন্ধি অর্কিড এবং স্থানীয় ঐতিহ্যের ছোঁয়া। ডাউকি বা সনংপডেং যাওয়ার পথে পশ্চিম জয়ন্তিয়া পাহাড়ের ক্রাংসুরি জলপ্রপাত, মেঘালয়ের অন্যতম সুন্দর এবং নীল জলের জলপ্রপাত। এখানে একটা প্রাকৃতিক গুহাও রয়েছে। তবে বর্তমানে পুরনো ঝুলন্ত সেতুর পাশে একটা নতুন সেতু তৈরি হচ্ছে, ফলে ডাউকির জল অপরিষ্কার হয়ে গেছে। আবার বাংলাদেশ বর্ডারে কাঁটাতারের বেড়াও রয়েছে। রাজনৈতিক রসায়ন যাই হোক না কেন, ডাউকির দুধারের মানুষজনের সম্প্রীতি ও ভালোবাসা আজও অটুট রয়েছে।
জয়ন্তিয়া পাহাড়ের কোল ঘেঁষে অবস্থিত নার্টিয়াং মনোলিথ বাগান যেন প্রস্তরীভূত ইতিহাসের এক মৌন মিউজিয়াম, যেখানে বিশালাকা পাথরের স্তম্ভগুলো কয়েকশো বছর ধরে খাসি ও জয়ন্তিয়া রাজাদের শৌর্য আর ঐতিহ্যের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। মাউসিয়েম বা রাজকীয় পাথর হিসেবে পরিচিত এই মনোলিথগুলো মূলত আকাশের দিকে মুখ করে থাকা দীর্ঘকায় মেনহির বা পাথর এবং মাটির সমান্তরালে রাখা টেবিল সদৃশ ডলমেন বা সমাধিস্তম্ভের এক অনন্য স্থাপত্যশৈলী, যা পূর্বপুরুষদের স্মৃতি আর বীরত্বগাথাকে অমর করে রাখার এক প্রাচীন প্রয়াস। মেঘলা আকাশের নিচে ধূসর পাথরের এই অরণ্য যখন কুয়াশার চাদরে ঢাকা পড়ে, তখন মনে হয় যেন কোনো এক হারানো আদিম সভ্যতার পবিত্র বেদির সামনে দাঁড়িয়ে আছি, যেখানে প্রত্যেক খোদাই করা পাথরের খাজে লুকিয়ে আছে জয়ন্তিয়া রাজবংশের আধ্যাত্মিক বিশ্বাস আর লোকগাথা। নার্টিয়াং কেবল পাথরের স্তূপ নয়, এটা হলো মেঘালয়ের মাটির গভীরে প্রথিত এক অবিনশ্বর শেকড়, যা আধুনিকতার দাপটেও তার গাম্ভীর্য আর গূঢ় রহস্য নিয়ে মহাকালের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। নার্টিয়াং মনোলিথ বাগানের পাশেই রয়েছে 510 বছরের পুরনো ঐতিহাসিক জয়ন্তেশ্বরী শক্তিপীঠ বা নার্টিয়াং দুর্গা মন্দির, যা কেবল একটা উপাসনালয় নয়, বরং উত্তর পূর্ব ভারতের ইতিহাসের এক জীবন্ত দলিল। হিন্দু পুরাণ অনুযায়ী দেবী সতীর বাম জঙ্ঘা বা উরু এখানে পড়েছিল বলে বিশ্বাস করা হয়। এই কারণেই এটা 51 শক্তিপীঠের একটা ও অত্যন্ত পবিত্র স্থান হিসেবে গণ্য করা হয়। জয়ন্তিয়া রাজাদের আমলে নির্মিত এই মন্দিরে দেবী জয়ন্তেশ্বরী রূপে এবং শিব প্রমাধীশ্বর রূপে পূজিত হন। মন্দিরটা প্রথম দর্শনে একটা সাধারণ বাড়ির মতো মনে হতে পারে, কিন্তু এর ভেতরে লুকিয়ে আছে সুপ্রাচীন স্থাপত্যের ছোঁয়া। মূল মন্দির পাথর এবং কাঠ দিয়ে তৈরি, যা জয়ন্তিয়া স্থাপত্যশৈলীর প্রতিফলন। মন্দিরের আঙিনায় জয়ন্তিয়া রাজাদের আমলের কিছু পুরনো কামান রাখা আছে, যা সেই সময়ের সামরিক শক্তির কথা মনে করিয়ে দেয়। কথিত আছে, প্রাচীনকালে এই মন্দিরে নরবলি দেওয়ার প্রথা ছিল। মন্দিরের মেঝেতে একটা সুড়ঙ্গপথ বা গর্ত রয়েছে, যা সরাসরি নিচে বয়ে চলা মিন্টডু নদীর সাথে যুক্ত। লোকশ্রুতি অনুযায়ী বলি দেওয়া মস্তক সেই সুড়ঙ্গ দিয়ে নদীতে বিসর্জন দেওয়া হতো। তবে ব্রিটিশ আমল থেকে এই প্রথা সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে এবং তার পরিবর্তে ছাগল বা কুমড়ো বলি দেওয়া হয়। নার্টিয়াং এর দুর্গাপুজো ভারতের অন্যান্য অঞ্চলের চেয়ে কিছুটা আলাদা। এখানে মা দুর্গার কোনো মাটির প্রতিমা তৈরি করা হয় না, পরিবর্তে একটা কলা গাছকে দেবীরূপে সাজিয়ে পুজো করা হয়, যাকে স্থানীয়রা খাসি দুর্গা বলে অভিহিত করেন। পুজোর শেষে সেই কলা গাছটাই নদীতে বিসর্জন দেওয়া হয়। এই প্রথাটা হিন্দু ধর্ম এবং খাসি জয়ন্তিয়া সংস্কৃতির এক অপূর্ব সমন্বয়।
মেঘালয়ের রিবুই জেলায় পাহাড়ের নিভৃত কোলজুড়ে বিছিয়ে থাকা নংমাহির লেক যেন প্রকৃতির এক অপার্থিব জলকাব্য, যেখানে প্রত্যেক ঢেউ এক একটা শান্ত সুর হয়ে বেজে ওঠে। ঘন অরণ্য ঘেরা ছোট ছোট টিলার বাঁকে বাঁকে ছড়িয়ে থাকা এই বিশাল জলাধার দেখে মনে হয় যেন কোনো এক নিপুণ শিল্পী সবুজ মখমলের ওপর নীলকান্তমণির ছোঁয়া দিয়ে এক মায়াবী ক্যানভাস সাজিয়েছেন। সকালের কাঁচা রোদে যখন লেকের স্থির জলরাশি ঝিকমিকিয়ে ওঠে, তখন আকাশের নীলিমা আর মেঘেদের প্রতিচ্ছবি সেই স্বচ্ছ আয়নায় এক অলৌকিক দৃশ্যপট তৈরি করে, যা দর্শককে মর্ত্যের সীমানা ভুলিয়ে দেয়। পাইন আর ফার গাছের মর্মর শব্দে মিশে থাকা হিমেল বাতাস এখানে কোনো বিবাগী কবির দীর্ঘশ্বাসের মতো ঘুরে বেড়ায়, আর দূর পাহাড়ের ধাপে ধাপে জমে থাকা কুয়াশার ভেলা যেন এই জলরাজ্যের চিরন্তন প্রহরী। নাগরিক কোলাহল থেকে যোজন দূরে অবস্থিত এই নির্জন সরোবরে নৌকোয় ভাসতে ভাসতে মনে হয় সময় এখানে থমকে দাঁড়িয়েছে, শুধুমাত্র অরণ্যের গান আর প্রকৃতির এই নিস্তব্ধ আভিজাত্যকে সম্মান জানাতে। নংমাহির লেক প্রকৃতির এক অনন্য সৃষ্টি, যা তার শান্ত এবং স্নিগ্ধ পরিবেশের জন্যে পর্যটকদের কাছে এক স্বর্গভূমি হিসেবে পরিচিত। ঘন সবুজ টিলা এবং ঢেউ খেলানো ছোট ছোট পাহাড়ের মাঝখানে অবস্থিত এই কৃত্রিম জলাধার আকারে বেশ বড়, যার স্বচ্ছ নীল জলরাশি চারপাশের আদিম অরণ্যের ছায়ায় এক মায়াবী রূপ ধারণ করে। লেকের চারপাশ ঘিরে থাকা আঁকাবাঁকা পথ এবং পাইন গাছের সারি এখানে এক নির্জল ও শান্তিময় আবহ তৈরি করে, যেখানে দাঁড়ালে কেবল বন্য পাখিদের ডাক আর বাতাসের মর্মর শব্দ কানে আসে। পর্যটকদের জন্য এখানে নৌকা ভ্রমণের সুব্যবস্থা রয়েছে, যার ফলে এখানকার প্রাকৃতিক সৌন্দর্যকে খুব কাছ থেকে উপভোগ করা যায়। বিশেষ করে সূর্যাস্তের সময়, যখন গোধূলির আলো এই জলরাশিতে প্রতিফলিত হয়, তখন পুরো এলাকা এক স্বপ্নীল স্বর্ণালী আভায় ঢেকে যায়, যা যে কোনো প্রকৃতিপ্রেমীর হৃদয় এক গভীর প্রশান্তি এনে দেবে এটা নিশ্চিত।